নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের ষোড়শ পর্ব। এখন ফিরিবার কথা। আমরা সমস্ত দিন মানস সরোবরের তীরস্থ পথ ধরিয়া চলিলাম। প্রায় তৃতীয় প্রহরের শেষে যখন দক্ষিণে ফিরিলাম, সেই সঙ্গে সঙ্গেই রমণীয় মানস সরোবর নয়নপথ হইতে অন্তর্হিত হইল। আর সেই সঙ্গে সকলের অগোচরে অন্তরের মধ্যে একটি বেদনাও বাজিতে শুরু করিল। ভিতরটা যেন কাঁদিয়া উঠিল। যাহাকে খুঁজিতে আসিয়াছিলাম তাহাকে না পাইয়া আমি বিফল মনোরথ হইয়া ফিরিতেছি। ইহাই সেই বেদনার ভাষা। প্রত্যাবর্তনের পথে মহা অশান্তির মধ্যে প্রথম রাত্রি ফাঁকা মাঠে তাঁবুটি খাটানোর পরিবর্তে পাতিয়া রাত্রিযাপন করিতে হইয়াছিল। ইহার কারণ আমাদের মুরব্বী মানসিংয়ের মর্জি। সমস্ত দিন সারা পথে ঝড়ের মতো অতি প্রবল বাতাস পাইয়াছিলাম। সেই বাতাসের প্রভাবে শরীর ক্রমশ বিবশ হইয়া পড়িল। অনেক কষ্টে আরও কতকটা চলিয়া এক স্থানে মাতালের মতো টলিতে টলিতে একেবারে শুইয়া পড়িলাম। দলবল তখন অনেকটা আগে চলিয়া গিয়াছে। রুমা, রুমতি, সঙ্গী মহাশয় ঝাব্বুতে ছিলেন। সেই দলের সঙ্গে নাজ্জিও আগে। সে প্রচণ্ড বাতাসের কথা কি আর বলিব, স্মরণে এখনো যেন জ্বর বোধ হয়। সেথায় কতক্ষণ, প্রায় আধ ঘণ্টা হইবে। পড়িয়া থাকিবার পর রুমার ভগ্নী আসিয়া ওঠো ওঠো বলিয়া আমায় উঠাইল। জানাইল সন্ধ্যা হইয়া আসিতেছে, এখানে পড়িয়া থাকিলে তো চলিবে না। তারপর দেখি রুমাও আসিয়া উপস্থিত। তাহার পশ্চাতেই একটা হুনিয়া দুইখানি কম্বল লইয়া আসিয়া উপস্থিত। তখন প্রায় সন্ধ্যা হইয়া গিয়াছে। তাহারা জানাইল যে দেরি দেখিয়া লাল সিং পাতিয়ালের মা এই কম্বল দুইখানি আমার জন্য পাঠাইয়া দিয়াছেন এবং চলিতে অশক্ত হইলে পিঠে করিয়া আনিতে বলিয়া দিয়াছেন। যখন কম্বল আসিল তখন আর পা যেন উঠিল না। একখানি কম্বল অর্ধেক পাতিয়া অপরার্ধ মুড়ি দিয়া আমি সেইখানেই শুইয়া পড়িলাম। আর সেই দেখা দেখি বাহক হুনিয়াও সেইখানে শুইল। একটু দূরে রুমা ও তাহার ভগ্নী আর একখানি কম্বল মুড়ি দিয়া শুইয়া পড়িল। প্রথমে রুমার ভগ্নী কতক্ষণ পা মেলিয়া বসিয়াছিল। তারপর আমায় ওঠো ওঠো করিতে করিতে সেও মুড়ি দিয়া শুইয়া পড়িল এবং নিদ্রিত হইল। এক ঘুমের পর উঠিলাম, দেখিলাম কম্বলাদি শিশিরে সিক্ত। গভীর নিস্তব্ধ রাত্রি, প্রায় দ্বিপ্রহর হইবে। তখন চাঁদ উঠিয়াছে, তাহার ওপর অল্প কুয়াশাও ছিল। সেই হুনিয়া এবং রুমাদের উঠাইয়া দিলাম। আমার শরীর সুস্থ হইয়াছে, এখন যাইতে পারিব। চলো যাওয়া যাক। অত্যন্ত তৃষ্ণা পাইয়াছিল। ভাবিলাম তাঁবুতে গিয়া জল পাইব। ক্ষুধাও ভয়ানক ছিল। সেই হুনিয়াদের সঙ্গে যাইতে লাগিলাম। দেখিলাম পথে দুই একজন এদেশীয় যাত্রী চলিয়াছে। তাহারা কৈলাসের দিকে চলিতেছে। কি সর্বনাশ! এত রাত্রে তাহাদের দেখিয়া ডাকাত ভাবিয়া আমি পশ্চাৎ ফিরিবার জোগাড় করিতেছিলাম। সঙ্গের সেই হুনিয়া বুঝাইয়া দিল, কোনো ভয় নাই, উহারা তীর্থযাত্রী, রাত্রে পথ চলিতেছে। পরে রুমার মুখে শুনিলাম যে দিনমানে রৌদ্রতাপে শরীর ক্লান্ত হয় বলিয়া অনেকে রাত্রেই পথ চলে। আবার এখানে আরেকটি সংস্কার আছে, যারা যথার্থ সাধু এবং তপস্বী তাহারাই রাত্রে একাকী পর্যটন করেন, দিনমানে এক স্থানে বসিয়া যান। চলিতে চলিতে জপও চলে। আমি দেখিলাম যে
সে লোকটি মাথা হেট করিয়াই চলিতেছে, কোনো দিকে চাহিতেছে না। যাহা হোক, তখন তো তৃষ্ণায় ছাতি ফাটিতেছিল। সেখানে পৌঁছিয়া কোথায় জল, কোথায় জল, জল যে কোথায় কেহ জানে না। গো ভরে একেবারে সন্ধ্যা অবধি চলিয়া হঠাৎ একটা জায়গায় আড্ডা করা হইয়াছিল। নিকটে জল আছে কিনা দেখা হয় নাই। পাক শাকের জন্য জলের প্রয়োজন হয় নাই, যেহেতু মুরব্বীর ইচ্ছানুসারে সকলকে চানা চিবাইয়া সেই রাত্রি কাটাইতে হইয়াছিল। তিনি তাহার পীড়িত সন্তানটিকে লইয়া যত শীঘ্র পারেন টাকলাকারে ফিরিবার অবিরাম চেষ্টা করিতেছেন, কিন্তু হাত দিয়াই কি হাতি ঠেলা যায়? সেথায় পৌঁছাইতে 2টি রাত্রি ও 3টি দিন লাগিয়াই গেল। যাহা হোক, এখন তৃষ্ণায় কাতর হইয়া যখন সঙ্গী মহাশয়কে পানীয় জলের কথা জিজ্ঞাসা করিলাম, তিনি একখণ্ড কাপড়ে বাঁধা চাল ছোলা ভাজা দেখাইয়া দিলেন। আজ সকালেই যাহা খাইয়াছে, আমার জন্য তাহার ব্যতিক্রম হইবে কি করিয়া? যাহা হোক, আমরা মানস সরোবর হইতে যাত্রা করিয়া 3য় দিন সকালে উঠিয়া শুনিলাম আজই আমরা টাকলাখার পৌঁছিব। আমাদের মুরব্বী দ্বীপ্রহর পর্যন্ত চলিয়া সদল বলে মধ্যপথে এক গৃহস্থের বাড়ির সম্মুখে মাঠের ওপর তাঁবু গাড়িলেন। সেখানেও তাহার কিছু কারবার আছে। লাভের মধ্যে আমাদের এক তিব্বতী কৃষক গৃহস্থের ঘরে কিছুক্ষণ অবস্থিতি ঘটিল। গৃহদ্বারে একটি বিপুলকায় তিব্বতী চৌকিদার অঘরে ঘুমাইতেছে। আমরা এতগুলি লোক তার পাশ দিয়া ভিতরে প্রবেশ করিলাম। বেচারা অতিশয় ভদ্র ব্যক্তি, কোনো সারা শব্দ করিল না। সুতরাং ভিতরে অবাধে প্রবেশ করিলাম। 2টি তিব্বতী নারী এ ঘরের গৃহিণী। আমাদের মধ্যাহ্নভোজনের ব্যাপারও এইখানেই সম্পন্ন হইল। ছাতু ও ঘোল দিয়া তারা অভ্যর্থনা করিলেন। আমাদের সঙ্গে রুমা প্রভৃতি এই যে ভুটিয়া নারীর দল, ইহারা এই তিব্বতী পরিবারের সঙ্গে এমনই ঘনিষ্ঠ ব্যবহার করিল যেন কতকালের চেনা। আমাদের পরিচয় দিল কলিকাতার সাধু মহাপুরুষ বলিয়া। কাজেই গৃহলক্ষ্মীগণ আমাদের তৃপ্তির জন্য পর্যাপ্ত ছাতু ও ঘোল আনিয়া হাজির করিলেন। নারী বলিতেছি বটে, কিন্তু ইহাদের ক্ষিপ্রকারিতা এমনই অসাধারণ, এমনটি আমাদের দেশে পুরুষের মধ্যেও বিরল। একজন ছাতু আনিল, সঙ্গে সঙ্গেই একজন ঘোল আনিল। রুমারা চা খাইবার ইচ্ছা প্রকাশ করিবা মাত্রই চায়ের সকল কিছুই আসিয়া পড়িল, যেন তাহাদের আর কিছুই কাজ নাই, কেবল আমাদের সেবা করিবার জন্যই সেইখানে আছে। আমার একটু নুন দরকার, সঙ্গী মহাশয়েরও তাই। ঘোলটা বড়ই টক ছিল, তৃষ্ণায় ছাতিও ফাটিতেছিল। নুন চাহিবা মাত্রই আসিল। লবণযুক্ত ঘোলের সঙ্গে তৃষ্ণা মিটাইলাম। প্রয়োজনীয় দ্রব্য পাইবার সঙ্গে সঙ্গেই তাহাদের অন্তর্ধান। এই 2টি নারী 2টি ঘরের কর্ত্রী। একখানি বাড়িতে 2 দিকে 2টি সংসার। আমরা 10-12 জন গিয়াছি। এই বিবাহিতা নারী 2টি আমাদের সৎকার করিতেছে। তাহার মধ্যেও তাহারা নিজেদের ঘরকন্যার কাজও কত করিয়া লইতেছে। স্বামী ঘরে নাই, তাহারা দূর গ্রামে গিয়াছেন, কিন্তু অতিথির কোনো অভাব নাই। কর্তা বলিয়া আর কেউ আছে তাহা জানিবার অবকাশই নাই। সদর দরজা খুলিয়া দেওয়া হইতে আমাদের বিদায় দিয়া দরজা বন্ধ করা পর্যন্ত কাজ নিঃসংকোচেই কলের মতো হইয়া গেল। তাহাদের ঘরে আমরা প্রায় 2.5-3 ঘণ্টা ছিলাম। ভোজনের পর তাদের ঘরগুলি ঘুরিয়া ঘুরিয়া দেখিলাম। তিব্বতী বাসনকোসনে ঘরের 2 দিক সাজানো। বিশেষ যেগুলি চোখে পড়িল তাহা চায়ের কেটলি, দুগ্ধপাত্র, মাখন পাত্র, চা ঢালিবার চোং, রন্ধনপাত্র, আরও কত কি সব। ইহারা চীনা চা খায়। ইটের থানের মতোই কঠিনভাবে জমানো চায়ের পাতা। ব্রিকটি তাহার ইংরেজি নাম। চাল ডাল সিদ্ধ করার মতো ফুটাইয়া উহা রক্তবর্ণ হইলে নুন ও মাখনের সঙ্গে ফেনাইয়া খাইতে হয়। অতীব তেজস্কর এই উষ্ণ পানীয়। পানের সঙ্গে শীত কমিয়া দেহের তাপ বাড়িয়া যায়। সন্ধ্যার কিছু পূর্বে টাকলাকারে প্রবেশপথে কর্ণালীর সেতুর নিকটে দেখিলাম পশমের বাজার বসিয়াছে। যত বা ভেড় বকরি তত তাদের লোম।
আমাদের দুই দিকেই স্তূপাকার রহিয়াছে, আর মানুষ, দেশি বিদেশি খরিদ্দারও কম জমা হয় নাই। মাঠের ওপরে পশম কাটাই হইতেছে, সেইখানেই জমা হইতেছে, সেইখানেই বিক্রয় হইয়া ন্যাড়া ভেড়া ছাগলের পাল লইয়া অধিকারীরা আপন গ্রামের দিকে চলিয়া যাইতেছে। ক্রমে লাল সিং পাতিয়ালের দোকানের সম্মুখে উপস্থিত হইলাম। দেখিলাম রংদার এক তিব্বতী বহুরূপী গান করিতে করিতে আনন্দে নাচিতেছে, আর সারি সারি লোক জড়ো হইয়া তাহা দেখিতেছে। গানের কি সুর, কি গিটকিরি, কি বা গমক! আমাদের কানে সে এক অপূর্ব বস্তু। তিব্বতের গান শোনাও ভাগ্যে ঘটিয়া গেল। ফিরিবার সময় আমরা তাকলাকারে 3টি রাত ও 3টি দিন ছিলাম। ইতিমধ্যে রুমা কোজর্য দর্শনে গেল। সঙ্গী মহাশয় বলিলেন, নাথজিকে দূর করে দাও, তাকে আর রাখবার প্রয়োজন কি? আমি তীব্র প্রতিবাদ করিলাম। তাহাতে তখনকার মতো তিনি থাকিয়া গেলেন। এই কয়দিনে তিব্বতকে আমরা শেষ উপভোগ করিয়া লইলাম। কোজর্য হইতে ফিরিয়া রুমা আমাদের যাত্রার বন্দোবস্ত করিল। ঠিক হইল আমরা 3 জন এবং রুমা পরদিন গারবেয়াং যাত্রা করিব। রুমাকে আমাদের সঙ্গেই যাইতে হইবে, না হইলে গারবেয়াং হইতে আমাদের কুলিবাহক জোগাড় করিয়া কে দিবে? সেই তো আমাদের এখানকার একমাত্র সহায়। লাল সিং পাতিয়ালের ঘরে এক তিব্বতী কবিরাজ দেখিলাম। লাল সিংয়ে আলাপ করাইয়া দিল। তার এখানে ঔষধপত্রের কারবার এবং হিমালয়ের অনেক জড়িবুটি সংগ্রহ করা আছে। অবশ্য আমরা শিলাযতু ব্যতীত আর কিছু খরিদ করি নাই। ইহাদের চিকিৎসা প্রণালী স্বতন্ত্র। গুঙ্কু উৎসবের দিনে লামাদের পোশাক দেখিয়াছিলাম, যাহা রোমান ক্যাথলিকদিগের পোশাকের অনুরূপ। সে বিষয়ে একজন লামাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। শিম্পিলিং গোম্পার একজন লামা লাল সিংয়ের দোকানে আসিয়াছিলেন। এখানে তাহাকে নির্জনে পাইয়া, অবশ্য একজন ভটিয়া দোভাষীর সাহায্যেই, জিজ্ঞাসা করিলাম, ওই উৎসবের দিনে যে পোশাক টুপি প্রভৃতি আপনারা পরিয়াছিলেন, উহা কোন দেশের? তিনি বলিলেন, উহা আসলে চীন দেশের। সেইখান হইতেই আমরা বহুকাল পূর্বে বুদ্ধের সময়ে আনিয়াছি। আমি বলিলাম, বুদ্ধের সময়ে? কি বলিতেছেন? তিনি বলিলেন, হ্যাঁ, বুদ্ধ হইতেই সঙ্গ হইয়াছে, আর সঙ্গ হইতেই সঙ্গের পোশাক পরিচ্ছদ যা কিছু সবই হইয়াছে। দেখিলাম লামারা এ বিষয়ে আমার মতোই জ্ঞানী। তবে প্রাচীনকালে কোন খ্রিস্টীয় অব্দে উহা চীন হইতেই আনা হইয়াছে, অথবা প্রবর্তিত হইয়া থাকিবে, ইহাই অনুমান করিলাম। মানস সরোবর ও কৈলাস দর্শন হইল। আমরা 4র্থ দিনে পুরাং হইতে গারবেয়াংয়ের পথে যাত্রা করিলাম। এবারে না হাঁটিয়া পথের জন্য একটা বাহন লইয়াছিলাম। শরীর তখনও বিশেষ দুর্বল ছিল, কাজেই 2 জনে 2টি ঘোড়া লওয়া গেল। নাথজি কেবল হাঁটিয়া যাইতে লাগিলেন, কোনো বাহনে চড়িয়া যাইতে স্বীকার করিলেন না। আবার সেই লিপুধুরা উত্তীর্ণ হইলাম। রুমাও ঘোড়ায় ছিল। লিপুধুরায় উঠিতে এক অদ্ভুত ব্যাপার দেখিলাম। ঘোড়াওয়ালা সেই হুনিয়া যুবকটি চড়াইয়ের মুখে ঘোড়ার লেজ ধরিয়া টানিতে লাগিল। তাহাতে আমি রুষ্ট হইলাম দেখিয়া রুমা বলিল, উহারা খাড়া চড়াই উঠিতে ওইভাবেই উঠে, ইহাতে ঘোড়ারও কষ্ট হয় না। একে তো ঘোড়া চড়াই উঠিতেছে, পিঠে তার পুরা মানুষ সওয়ার একটি, তাহার উপর একটা বিকট দর্শন হুনিয়া সজোরে তাহার লেজ ধরিয়া টানিতেছে। ইহাতে কেমনভাবে যে তাহার কষ্ট হয় না তা বুঝিতে পারিলাম না। যাহা হোক, কালাপানিতে পৌঁছিয়া গোবরিয়া পণ্ডিতের মোকামে উঠিলাম। গোবরিয়া পণ্ডিতের কথা গারবেয়াং প্রসঙ্গে বলিয়াছি। এই কালাপানিতে তার একখানি উৎকৃষ্ট কুঠি আছে। তার পরিচিত স্বজাতিরাই এখানে থাকিতে পায়। সেইখানে ছাড়া এখানে নদীর ওপারে পান্থশালা ভিন্ন আর কাহারও কোনো ঘর নাই। রুমার পরিচয়ে তাহারই সঙ্গে আমরা রাত্রে সেখানে থাকিয়া পরদিন প্রভাতে আহারাদি শেষ করিয়া গারবেয়াং পথে যাত্রা করিলাম। কালাপানি পার হইয়া কিছু দূর আসিতে মধ্যে মধ্যে বৃক্ষলতাদি নয়নপথে আসিতে লাগিল। আজ এতদিন পরে হরিৎবর্ণের শোভা দেখিয়া প্রাণে যে আনন্দ হইল তাহার কি বলিব। মধ্যে মধ্যে বনগোলাপের গাছও দেখা যাইতে লাগিল।
নাজ্জি আর আমি শেষে আসিতেছিলাম। নাজ্জি বলিল, দেখিয়ে इसकी फल कैसा पक्की है, देवी जी तो खाने लगा, वो देखो। দেখিলাম দূরে সত্য সত্যই দেবীজি ঘোড়ার উপরে বসিয়াই বনগোলাপের ফল ভাঙিয়া খাইতেছে। আমরা লক্ষ্য করিতেছি দেখিয়া সে হাসিয়া বলিল, পিতাজি লেও না, বহুত মিঠা বনগোলাপ কি ফল, ইহা এই হাম লোক খাতা হ্যাঁ। বলিয়া কতকটা আগে আসিল এবং গোটা কতক তুলিয়া আমাদের দিল। অল্প কষা এবং অল্প মধুর ফলগুলি, বড় সুন্দর দেখিতে, অনেকটা ছোট ছোট দেশি কুলের মতো। এই পার্বত্য অঞ্চলে বিস্তর গোলাপ গাছ দেখিলাম, তাহাতে কাটা নাই। বেল ফুলের মতো ছোট ছোট ফুলও ইহাতে দেখিলাম, কিন্তু এই পর্বতে আসিয়া গোলাপের ফুলের গৌরব ঘুচিয়া যে ফলে দাঁড়াইয়াছে, তাহা দেখিয়াই আশ্চর্য হইলাম। ইহা আমরা স্বপ্নেও অনুমান করিতে পারি নাই। ফলগুলি কাঁচাবেলায় সবুজ বর্ণ থাকে, পাকিলে লাল হয়, কোনোটা বা গাঢ় বেগুনি হইয়া যায়। সুপক্ক ফলগুলির স্বাদ বড় মিষ্ট। গোটা কত কাঁচা আনিয়াছিলাম, উহা ৭-৮ দিন পরে কালো এবং কঠিন হইয়া গেল, কিন্তু পুচিয়া যায় নাই। এক একটা গোলাপ গাছ করবীর গাছের মতোই বড় দেখিয়াছি। গারব্যাঙে পৌঁছিয়া রুমার ওখানে ২ দিন ছিলাম। সেখান হইতে ১৪ অবধি ২জন ভটিয়া বাহক রুমাই সংগ্রহ করিয়া দিল। তৃতীয় দিনে আহারাদি শেষ করিয়া গারব্যাং হইতে আমাদের বিদায় লইতে হইল। শীতের প্রারম্ভে রুমা অবশ্যই কলিকাতা গিয়া মঠে মাতা ঠাকুরানীর নিকট দীক্ষা গ্রহণ করিবে, একথা পুনঃ পুনঃ জানাইল। পরে তাহার এক প্রিয়তমা সঙ্গিনীর সহিত বুদির চড়াইয়ের ওপর পর্যন্ত আসিয়া আমাদের বিদায় দিল এবং বিশেষ করিয়া মায়াবতী হইয়া যাইবার কথাটি বলিয়া দিল। জরুর মায়াবতী হৌকে জানা। আমরা বাঙালি বলিয়াই মায়াবতীর সাধুদের সঙ্গে আমাদের বিলাইবার আকাঙ্ক্ষা তাহার খুবই ছিল। এতদিন রুমার আশ্রয়ে থাকিয়া তাহার যত্ন ও সেবা লইয়া একটি গভীর মমতা অন্তরে চাপা ছিল। পূর্বে তাহা টের পাই নাই। এখন গারব্যাং ত্যাগ করিবার সময় তাহা ভালোরূপেই জানাইয়া দিল। তখন মনে হইল, এ স্থান আর ত্যাগ করিয়া যাইব না, এইখানেই থাকি। প্রাণ যেন আর কোনো মতে গারব্যাং ছাড়িতে চাহে না। শেষে বিদায় লইয়া যখন কতকটা নামিয়াছি, তখন মিলিত বামাকণ্ঠে গান শুনিতে পাইলাম। ওপরে চাহিয়া দেখিলাম রুমারা ২ জনে এখানে প্রকাণ্ড পাথরের উপরে বসিয়া সাদা কাপড় উড়াইয়া গান করিতেছে। সে কি করুণ কণ্ঠ! আমি ইতিপূর্বে রুমাকে গান করিতে শুনি নাই। সেই করুণ সঙ্গীত এখনো যেন কানের মধ্যে সেইভাবে বাজিতেছে। উহা শুনিয়া শোকের মতোই একটি বেদনা অন্তরে বাজিয়া উঠিল, যেন কাহার স্নেহ মমতা পশ্চাৎ হইতে টানিতেছে। মন আর সম্মুখস্থ পথের দিকে নহে, পশ্চাতের স্থানগুলিতে পড়িয়া তত্রস্থ অধিষ্ঠানকালের সকল কথাই স্মরণে জাগাইয়া দিতেছে। শোকের অবস্থায় অন্তরটা যেমন মুহ্যমান হইয়া পড়ে, এখন ঠিক সেই রূপ অবস্থা আমার। হায় মমতা! একটা স্থানে সুখে কিছুদিন থাকিলে ত্যাগের সময় সেই স্থানের মমতা যখন মনকে এতটা পীড়িত করে, তখন এই শরীরের মধ্যে এতদিন বাস করিয়া সেটি ছাড়িতে, এই দেহ বিচ্ছেদের বেদনা এড়াইতে না জানি কত অনিচ্ছা ও দ্বন্দ্ব সহ্য করিতে হয়। কিন্তু হায়, মৃত্যুর কোলে সেই তো সব ছাড়িয়াই ঝাঁপাইতে হয়। তাই ভাবিতেছিলাম যে ভোগের সময় বা কর্মাবস্থায় মমতা টের পাওয়া যায় না। সেই অদ্ভুত জীবন্ত সত্যের প্রভাব তখনই টের পাওয়া যায় যখন বাধ্য হইয়া ত্যাগের সময় আসে। তখন কি হয়? শুধু অতৃপ্ত আকাঙ্ক্ষার একটি বিষম বেদনা সার করিয়া প্রকৃতির অবশ্যম্ভাবী নিয়মের স্রোতে গা ভাসাইতে হয়। সে নিয়মের ব্যতিক্রম করিবে কে? হায়, শতপ্রবৃত্ত ভোগমূলক প্রত্যেক আকাঙ্ক্ষার প্রারম্ভে অথবা প্রাপ্তিতে যদি আনন্দের ব্যক্তি না থাকিত, তাহা হইলে বিচ্ছেদে এত বেদনা ভোগ করিতে হইত না। এই কথা কি কেহ বুঝিবে? সঙ্গী মহাশয় বলিলেন, আহা শুনছ,
ওরা কেমন মঙ্গল গীত গাইছে। উতরাইটি প্রায় 2 মাইল। যখন আমরা নিচে নামিলাম তখন গানের ধ্বনি ক্ষীণ হইয়া গিয়াছে। গারবেয়াঙের সম্বন্ধ কাটাইয়া এইবার আমরা মালপার পথ ধরিলাম। রাস্তায় চলিতেছিলাম, দক্ষিণ হস্তে লাঠি আর পা দুটি অবসন্ন শরীরটিকে লইয়া যেন কতকটা লক্ষ্যশূন্য হইয়া একতালে সেই পার্বত্য বন্ধুরতা অতিক্রম করিয়া চলিতেছিল। চক্ষু দুইটি মাঝে মাঝে রাস্তা দেখিতেছিল, আর মন তখনও ভাবিতেছিল গারবেয়াং, সেই বিশিষ্ট দৃশ্যাবলী, কালী নদী, নেপালের সীমানায় দেউতার জঙ্গলময় পাহাড়, বনের শেষে বিরাটকায় শৈলশ্রেণী, তদুপরি দূরত্ব হেতু ঈষৎ নীলাভ ধূসর প্রস্তর প্রদেশ, শীর্ষে তাহার শুভ্র তুষারমণ্ডিত কিরীট। আরও ভাবিতেছিলাম রুমার বাড়িঘর, যেখানে আমরা নিজ গৃহের মতো প্রায় 3 সপ্তাহকাল কাটাইয়াছিলাম। তারপর প্রতিবেশী এবং প্রতিবেশিনীগণ ও দিলীপ সিং, কলিকাতাবাসী বাঙালি বলিয়া তাহাদের শ্রদ্ধা, ভক্তি এবং প্রীতি। তারপর রুমার সরল স্বভাব, ভক্তি, প্রীতি এবং কলিকাতা গিয়া মাতাজির নিকট দীক্ষা লইবার কথা। সুদূর হিমালয়ে এই পর্বতবাসিনীর রামকৃষ্ণের ওপর অসীম ভক্তি শ্রদ্ধা আসিল কি প্রকারে। এই সকল ভাবিতে ভাবিতে মালপায় চলিয়া আসিলাম। রাত্রে সেই ওড়িয়ারেই শয়ন করিলাম। পরদিন মালপা হইতে আহারাদি করিয়া দিবা প্রথম প্রহরের মধ্যেই আমরা যাত্রা করিলাম। যে পথটি অতিক্রম করিতে চলিয়াছিলাম তাহার নাম নিপানিকা সড়ক। পথটির বৈশিষ্ট্য আছে, পাঠকের স্মরণ আছে, যখন সাংখোলা হইতে সেই কঠিন পথে আমরা মালপায় আসি, শেষের দিকে একটি কাষ্ঠসেতু পার হইয়া কতকটা নেপালের এলাকায় আসিয়া আবার একটি পুল পার হইয়া ব্রিটিশ এলাকায় মালপার পথ ধরিতে হইয়াছিল। পুল দুটি টুটিলে খাড়া চড়াই ভাঙিয়া যে দুর্গম পথে 5 মাইলের ফের পড়ে, তাহারই নাম নির্বাণিকা সড়ক। প্রখর সূর্যকিরণে বরফ গলিয়াও বটে এবং বর্ষায় বাড়িপাতের জন্যও বটে কালির বেগ অনেকটা বৃদ্ধি হওয়ায় পুল দুটি টুটিয়াছে। উহার এখন আর কোনো চিহ্নই নাই। কাজেই এই দুস্তারে এখন নির্বাণিকা সড়ক ব্যতীত আর গত্যন্তর নাই। প্রায় 2 মাস পূর্বে যখন আসি তখন সময় ছিল আষাঢ়ের প্রথম, সুতরাং এখানে গ্রীষ্মের শেষ। এই পুল দুইটি পার হইয়া পথের অনেকটা উচ্চে সেই মনোহর জলপ্রপাতটি দেখিতে দেখিতে যে চড়াইয়ের পথটি দিয়া মালপায় পৌঁছিয়াছিলাম, এখন মালপা হইতে ফিরিয়া যাইবার সময় শ্রাবণের শেষ। এখানে ঘোর বর্ষা, সুতরাং সে পথ নাই, আর পথের সে মূর্তিও নাই। চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ হইয়া গিয়াছে। তাহাতে এবারে যে পথ আমাদের ধরিতে হইল, অর্থাৎ নির্বাণিকা সড়ক, উহা সেই জলপ্রপাতের নিচের পথ হইতে প্রায় 1.5 বা 200 ফিট ওপর দিয়া, অর্থাৎ প্রায় পাহাড়টির শৃঙ্গ ঘেঁষিয়া। কিন্তু শৃঙ্গ বলিতে কেহ যেন না বুঝেন যে এইখানে পাহাড়টির উচ্চতার পরিসমাপ্তি। উহা সেই পর্বতের শৃঙ্গ বটে, কিন্তু অপর একটি বিশালায়ত অচলের আরম্ভ। এতটা পথ হিমালয়ের মধ্যে বেড়াইলাম, কোথাও সর্বোচ্চ শিখর বলিয়া কিছু একটা দেখিলাম না। যেথায় সর্বোচ্চ শিখর বলিয়া উঠিয়াছি, দেখিয়াছি তারপর আরেক স্তর তাহার পশ্চাতে বা পার্শ্বে দাঁড়াইয়া আছে। অতএব মালপা হইতে ফিরিয়া যাইবার সময় এই নির্বাণিকা সড়ক সেই জলপ্রপাত হইতে প্রায় 200 ফিট উচ্চে পড়িয়াছিল, এবং সেই বিশাল প্রপাতের বহুদা খণ্ডিত উপরস্থ জলধারটিও পার হইতে হইয়াছিল। উহা পার হইবার পর হইতেই যথার্থ কঠিন পথ আরম্ভ হইল। পথটা আগাগোড়াই বনপথ বা পাকদণ্ডী। প্রথম কতকটা ছিল স্বরের বন, তারপর সেই জলধারাটি পার হইবার পর প্রকাণ্ড প্রকাণ্ড শিলাখণ্ডের মধ্য দিয়া রাস্তা, তারপর নানা প্রকার বনলতার ঘন জঙ্গল। যেখানে চড়াই সে স্থান যেমন বিপদসংকুল, আর যেখানে উতরাই সে স্থান তাহাপেক্ষা অধিক বিপদসংকুল। পথ কোথাও 1 কি 1.5 হাতের বেশি প্রশস্ত নহে, আর বোধ করি এমন কোনো পথ নাই যে পথের বাম পার্শ্বে গভীর জঙ্গলাকীর্ণ খড় নাই। পা যদি একটু বেতালে পড়ে, তাহা হইলে
রক্ষা পাইবার কি যে উপায় হইবে তাহা মনে আনিতেই ভয় হয়। আগে পথপ্রদর্শক হইয়া আমাদের বাহকদ্বয় যাইতেছিল, তারপর সঙ্গী মহাশয় যাইতেছিলেন, তারপর আমি, শেষে নাথজি। এইরূপে আমরা চলিতেছিলাম। আমার পা এবারও খালি ছিল, সুতরাং পথের বন্ধুরতা সহজে অতিক্রম করিবার সুযোগ আমারই ঘটিতেছিল। নাথজির তো কথাই নাই। তবে তিনি তো আমার মতো চঞ্চল প্রকৃতি নন, সর্বকর্মে ধীর এবং শান্ত। নগ্নপদে চলিলেও কখনো দ্রুত চলিতেন না। বিশেষত এই বন্ধুর কঠিন পথে তিনি বিশেষ সাবধানে চলিতেই অভ্যস্ত ছিলেন। আমার সেই রোগটিও ছিল। যখন চলিতাম তখন অন্তরের মধ্যে চিন্তার অপ্রতিহত বেগবশত পা দুইটি তাহা অপেক্ষা কম চলিত না, যেন দৌড়িয়াই চলিত। বাস্তবিকই তখন আমি চলিতেছি বলিয়া যে একটা শারীরিক চেষ্টা বা আয়াস কিছুমাত্র বোধ হইত না। কেবল চিন্তার অবসরে একবার আমার সত্তাকে অনুভব করিতাম মাত্র, যেন এই আমিটি একটি বেগ বা গতির অখণ্ড স্রোতে ভাসিয়া চলিয়াছে। এইরূপ একটা সুখময় অনুভূতি হইত। আবার পরক্ষণেই পথ এবং শরীরবোধটি চিন্তার তালে মিলাইয়া যাইত। এইরূপে অতি কঠিন ভয়াবহ বন্ধুর পথ সকল অবলীলাক্রমেই পার হইয়া যাইতাম। তবে মধ্যে মধ্যে এখন চলনের বেগে যখন সঙ্গী মহাশয়ের নিকট পশ্চাতে প্রায় গা ঘেঁষিয়া পড়িতেছিলাম, তখনই চিন্তা ও চলন উভয় গতি প্রতিহত, তালও ভঙ্গ হইতেছিল। পথ সরু, পাশাপাশি অতিক্রম করিবার জো নাই। তাছাড়া তাহার ধারণা যে তিনি বয়সে প্রবীণ হইলেও সামর্থ্যে নবীনাধিক গরিয়ান। আমার মাননীয় সঙ্গী মহাশয় আমায় তো তাহাকে ছাড়াইয়া যাইতেই দিতেছেন না, এবং দিবেনও না জানিয়া ঐরূপ দ্রুত বেগে চলিতে চলিতেও বাধ্য হইয়া আমি মধ্যে মধ্যে অনেকটা পিছাইয়া দাঁড়াইয়া বসিয়া বিশ্রাম করিয়া যাইতেছিলাম। তাহাতেই মধ্যে মধ্যে গতি আমার ভঙ্গ হইয়া যাইতেছিল। অনেকক্ষণ পরে তাকে অতিক্রম করিবার একটু সুযোগ ঘটিল। এক স্থানে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল উৎরাইয়ের নিচে হইতে কতকটা এমন পথ পড়িল, যাহার দক্ষিণে একেবারে দেওয়ালের মতো খাড়া পাহাড়, আর বামে লম্বা লম্বা এক প্রকার কঠিন তৃণসংকুল ঢালু জমি বহুদূর নিচে চলিয়া গিয়াছে, তথায় আর কোনো প্রকার বৃক্ষ নাই। পথটি বোধহয় এক হাতেরও কম। সেই বন্ধুর স্থানে সুবিধামতো টপাটপ পা ফেলিয়া বায়ুবেগে আমি যখন ওই উৎরাইটি পার হইয়া আসি, শেষের ধাপটি অতিক্রমকালে তাল সামলাইতে না পারিয়া একটা হোঁচট খাইয়া একেবারে সঙ্গী মহাশয়ের পশ্চাতে প্রায় গায়ের নিকটেই গিয়া পড়িলাম। একে সর্ববিষয়ে অগ্রেই সতর্ক, তাহার উপর তিনি অনেকবার লক্ষ্য করিয়াছিলেন যে আমি মাঝে মাঝে তাহার গা ঘেঁষিয়া গিয়া পড়িতেছি। তিনি এতক্ষণ কিছু বলেন নাই, আর আমাকে আগে যাইতেও দেন নাই। কিন্তু এইভাবে আর ধৈর্য রাখিতে পারিলাম না। পশ্চাতে ফিরিয়া একটা বিষম ধমক দিয়া বলিলেন, দেখছ, এই বিপদসংকুল রাস্তা, এখানে এরকম তাড়াতাড়ি করে একটা কিছু বিপদ ঘটাবার চেষ্টা আছো নাকি? একে প্রাণটি হাতে করে যেতে হচ্ছে, কখন কি বিপদ ঘটে তার ঠিক নেই। যাও, তুমি একলাই আগে যাও, বলিয়া পথ ছাড়িয়া পার্শ্বে দাঁড়াইলেন। আমি আর কোনো কথা না বলিয়া বিনা বাক্য ব্যয়ে তাহাকে অতিক্রম করিয়া অবাধে খানিকটা চলিয়া বাঁচিলাম। কিন্তু হায়, তাহা বড় অল্পক্ষণের জন্যই। কিছু দূর গিয়া অতীব ক্ষীণ এক ঝর্ণা দেখিয়া জলপান করিবার জন্য সেইখানে একটু বসিলাম। ততক্ষণে আমাদের বাহকদ্বয় আসিয়া বোঝা নামাইল। তাহাদের মুখে শুনিলাম এ স্থান দিয়া আরেকটি রাস্তা আছে, উহাতে ভেড়বকরি প্রভৃতি যাইতে পারে না। উহা এত খাড়াই যে কোনো প্রকার মাল লইয়া যাতায়াতের পক্ষে অসম্ভব বলিয়াই এই পথটি তাহাদের জন্য নির্দিষ্ট আছে। তবে ইহা কিছু ঘোর ফেরও বটে, প্রায় 1.5 মাইল আন্দাজ বেশি। তাহারা আরও বলিল, এবার রাস্তা ভারী কঠিন পড়িবে, আপনারা সাবধানে চলিবেন। আমরা আগে গিয়া বোঝাটি এক স্থানে রাখিয়া আসিব এবং আপনাদের সাহায্য করিতে পারিব। এই কথা বলিয়া তাহারা উঠিল এবং বোঝা পিঠে লইয়া চলিয়া গেল। আমিও উঠিয়া তাহাদের অনুসরণ করিলাম। সঙ্গী মহাশয় ও নার্জি পশ্চাতে ছিলেন। প্রায় 1/2 মাইল চলিয়া সেই সংকটময় স্থানটি আসিল,
যে স্থানটি নামিয়া পার হইতে হইলে বিশেষ সাবধানতা দরকার, সেটিকে পথ না বলিয়া কতকটা হেলানো দেওয়াল বলিলেই ঠিক হয়। উহা এক স্তর বিশাল, প্রায় অবলম্বন শূন্য কঠিন প্রস্তর, নিচে অনেকটা নামিয়া গিয়াছে। ওই ঢালু পথটি আমাদের সমস্তটা অতিক্রম করিতে হইবে। সেটা চড়াই নহে, উৎরাই। চড়াই হইলে একটি সুবিধা ছিল, কিন্তু উৎরাই বলিয়া বড়ই বিপদসংকুল। তার কারণ উহার ওপর মধ্যে মধ্যে লম্বা লম্বা এক প্রকার তৃণবিশেষের চাপড়া ভিন্ন অন্য কোনো অবলম্বন নাই। এখানে পাহাড়ি লাঠিতে কোনো কাজই চলে না। নামিতে গেলে মধ্যে মধ্যে কতকটা বেশি ব্যবধানে খাজ বা স্তরের মতো আছে বটে, কিন্তু তাহাতে 2 টিপা রাখিয়া দাঁড়াইবার স্থান নাই। আমি তালে বেতালে এতক্ষণ অনেক কঠিন কঠিন পথ বিনা চেষ্টায় অতিক্রম করিতেছিলাম। এখন এই রাস্তা দেখিয়া আমার সে ফুর্তিতে ভাঙিয়া গেল। প্রথমে একটু ভয় হইল, তারপর যখন চক্ষের সম্মুখে বাহকদ্বয়কে নামিতে দেখিলাম, তখন আবার মনে সাহস আসিল। বিশ্বাস হইল ওই কৌশলে আমিও নামিতে পারিব। হাতে কিছু থাকিলে চলিবে না, কারণ লাঠির কাজই নাই। তার পরিবর্তে সেই মুষ্টিতে ঘাসের চাপড়া দৃঢ় ধারণ করিতে হইবে। যখন বাহকদ্বয় নামিয়া গেল, তখন হাতের লাঠিটি ফেলিয়া দিলাম। দেখিলাম সেটি গিয়া একেবারে নিচে, যেখানে দাঁড়াইতে হইবে সেইখানে যাইয়া পড়িল। তখন পা বাড়াইলাম। বসিয়া বসিয়া যতটা পা বাড়াইতে পারা যায় ততটা পা নিচের দিকে নামাইয়া দিলাম। তারপর নিচের এক গোছা ঘাস ধরিয়া ঝুলিয়া পড়িলাম। দাঁড়াইলাম এক চাপড়া সেইরূপ ঘাসের গোড়ায় ভর দিয়া। পায়ের ভরে যদি সেই ঘাসের গোড়া ধসিয়া যায়, তা হইলে আর রক্ষা নাই। তারপর সরু সরু একস্তর পাথর পাইলাম, তাহাতে পা দিয়া ক্রমে ক্রমে নামিতে লাগিলাম। এই রূপে প্রায় 15 কি 20 মিনিটে ওইটুকু নামিয়া লাঠিটা কুড়াইয়া লইলাম। তাহার পর যে পথ, উহা সরলও নহে, তবে আর অতটা বিপদসংকুল নহে। তারপর সঙ্গী মহাশয়ও নামিলেন। সোজা না নামিয়া তিনি কতকটা ঘুরিয়া বেশ কৌশলেই নামিয়া পড়িলেন। তারপর নাজ্জি তাহার লোটাটি হাতে লইয়াই নামিয়া আসিলে আমরা তখন একটু বিশ্রাম করিয়া আবার নামিতে আরম্ভ করিলাম। ক্রমে সকলে একেবারে কালী গঙ্গার কূলে আসিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যেখানে পুলটি ছিল, অর্থাৎ যে পুলটি দিয়া নেপালের এলাকায় যাইতে হইত এবং যাহার পরেই সেই মন্দিরাকৃতি গুহার মধ্যে জলপ্রপাত দেখা গিয়াছিল, সেইখানে পথটি আসিয়া মিলিয়াছে। কিন্তু আশ্চর্য, বর্ষা সমাগমে সেই স্থানটির মূর্তি আর এক প্রকার হইয়া গিয়াছে। বিস্তৃত কালীগঙ্গার বেগও কিছু বাড়িয়াছে বটে, কিন্তু মন্দির মধ্যে সেই ধারাটি ক্ষীণ হইয়া গিয়াছে। দেখিলাম একটা বড় পাথরের ওপর 3-4টি ভটিয়া বসিয়া আছে। উহারা কোন পথে আসিয়াছে জিজ্ঞাসা করায় বাহকদ্বয় বলিল, ওই যে একটা সোজা পথের কথা বলিয়াছি, যাহা বড়ই বিপদসংকুল, ইহারা সেই পথেই আসিয়াছে। তখন তাহাদের বলিলাম, আমাদের তো সে পথে আসিলেও হইত, তোমরা বোঝা লইয়া না হয় এই রাস্তাতেই আসিতে। তাহারা বলিল, সে পথ সুবিধাজনক নয়, আপনাদের ছাড়িয়া দিতে ভরসা হয় না। তাহাতে রুমা আমাদের বিশেষ করিয়া বলিয়া দিয়াছে যেন কিছুতেই আপনাদের সঙ্গ না ছাড়ি, কারণ পথ তো দেখিলেন কিরূপ কঠিন। আপনাদের অনভ্যাস, কখন কিভাবে সাহায্য প্রয়োজন হয় তাহার তো ঠিক নাই। এই রূপে আমরা নির্বাণিকা সড়ক অতিক্রম করিয়া রাজপথে আসিলাম। তৃষ্ণার্ত ছিলাম। এক পথিকের নিকট হইতে প্রায় 3 সের আন্দাজ প্রকাণ্ড এক পার শশা খরিদ করিয়া লবণ সংযোগে ক্ষুধা এবং তৃষ্ণা মিটাইয়া লইলাম। তারপর ঠিক সন্ধ্যা নাগাদ সাংখোলায় নয়ন সিং প্রধানের আড্ডায় আসিয়া পান ভোজনান্তে সেই ছাপ্পুরের তলে রাত্রি যাপন করিলাম। পরদিনই চৌদাসে পৌঁছিয়া বাহকদ্বয়কে বিদায় দেওয়া হইল। প্রত্যেকের 4 টাকা পারিশ্রমিক। এখানকার পাটোয়ারি কিষণ সিংয়ের ভাই দিলীপ সিং চৌদাসী তখন এখানে ছিল না। তৎস্থানীয় এক ব্যক্তি জানাইল যে খেলায় যাইবার কুলি এখানে পাওয়া যাইবে না, উহা পাঙ্গু হইতেই জোগাড় করিতে হইবে। কাজে সেই রাত্রিটি সেখানে কাটাইয়া নূতন বাহকের সন্ধানে পরদিন আমরা পাঙ্গুতে পৌঁছিলাম। গরজ বড় বালাই।
বহু সাধ্য সাধনায় 2টি ভটিয়া যুবক সহদর প্রত্যেকে অগ্রিম 12 আনা লইয়া খেলায় পৌঁছিয়া দিবে স্বীকার করিল। এখানে সঙ্গী মহাশয়ের একটি অতি প্রয়োজনীয় বস্তু লোকসান করিলাম। প্রভাতে প্রবল বৃষ্টি ছিল। আমি তাহার ছাতাটি লইয়া বাহিরে গিয়াছিলাম। হঠাৎ একটি ঝাপটা আসিয়া উহা হস্তচ্যুত হইল। একটা শিকও ভাঙিয়া গেল। তিনি বলিলেন, তাহাতে কি, পথে সারাইয়া লইলেই হইবে। তৎপরদিন প্রভাতে আমরা খেলার পথে যাত্রা করিলাম। আসিবার কালে যেটা চড়াই ছিল সেটা উতরাই হইয়া গিয়াছে, উতরাইগুলি চড়াই হইয়াছে। আসিবার সময় খেলা হইতে উতরাইয়ের পর ধৌলি গঙ্গাপার হইয়া প্রায় 2 মাইল চড়াই উঠিয়া পাঙ্গুতে পৌঁছিয়াছিলাম। এখন ফিরিবার সময় ঠিক তাহার বিপরীত হইল। যে ষণ্ডমার্কা ভাই 2টি আমাদের বোঝা লইয়া আসিতেছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠটি একটু নিরেট গোছের। সে বুঝিয়াছিল আমাদের বাহকের বড়ই প্রয়োজন, তাহারা ছাড়া আমাদের আর বাহক জুটে নাই। সেই জন্যই তাহারা কিছু বেশি লইয়াছিল। এখন সে পীড়ন করিয়া আরও কিছু আদায়ের মতলবে আমাদের সঙ্গে একটু চাতুরি খেলিল। পাঙ্গু হইতে উত্তরায়ের শেষে ধৌলিগঙ্গার পুল পার হইয়া খেলার চড়াইয়ের গোড়ায় আসিয়া সে মোট নামাইয়া মাথার ঘাম মুছিয়া বসিল এবং তারপর বলিল যে, আমাদের তো আর যাইবার কথা নয়, এই তো খেলা। মজুরির কথা যাহা হইয়াছে তাহা এই অবধি। আমাদের কাজ হইয়াছে, আমরা চলিলাম। বলিয়া সেই বিজন স্থানে বোঝা হইতে তাহাদের দড়ি খুলিতে আরম্ভ করিল। প্রথমে তাহার বড় ভাইটিকে লক্ষ্য করিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিলাম এবং এমন স্থানে মোট ফেলিয়া গেলে তাহাদের সহজে ছাড়িব না, আমরা 3 জন আছি, এ কথাও তাহাদিগকে বুঝাইয়া দিলাম। এই ভাইটি একটু সরল লোক, সে আমতা আমতা করিতে লাগিল। তখন সঙ্গী মহাশয় বজ্র গম্ভীর কণ্ঠে বলিলেন, দেখো, ऐसा बदमाशी करोगे तो तुम दोनों को गोली करके लाश यही धौलीगंगा में फेंकेगा। हम लोग का पास बंदूक है। সেই গম্ভীর আওয়াজে তারা ভয় পাইয়া গেল। তখন ছোট ভাই আবার মোট বাঁধিতে লাগিল। তাহার পরে, আচ্ছা চলো, লেকিন ऐसा দস্তুর নেই বলিয়া মোট উঠাইয়া অগ্রগামী হইল। এখন নিরাপদে খেলায় পৌঁছিলাম। সেই পুরাতন ডাকখানায় আবার পুরাতন বন্ধুবর্গও পাইলাম, কেবলমাত্র ওভারসিয়ার মহাশয়টি ছিলেন না। সঙ্গী মহাশয় এবার জাতিগত আচার রক্ষায় বদ্ধপরিকর হইলেন। নাজ্জির হাতে রান্না আর তিনি গ্রহণ করিতে প্রস্তুত নন। বেশ শান্তভাবে যুক্তিপূর্ণ অনুরোধসূচক কণ্ঠে বলিলেন, আর নাজ্জিকে রাঁধতে দিও না, এখন থেকে আমরা হিন্দু সমাজের মধ্যে পড়লাম, ওর হাতে আমরা আর খাবো না, আমি না হয় রাঁধছি। এখন যে আমরা হিন্দু রাজ্যে পড়লাম এটা তিনি ঠিকমতোই হিসাব রাখিয়াছিলেন। আমি বলিলাম, নাজ্জি তো ব্রাহ্মণ, তারাতে খেতেই বা দোষ কি? তবে না ইচ্ছা হয়তো আর আপনাকে কষ্ট করতে হবে না, আমিই রাঁধব। নাজ্জি রাঁধিবার জন্য যখন আসিলেন তখন মুখে একটু প্রসন্ন ভাব দেখাইয়া বলিলাম, আব বহুত রোজ তাক হাম লোগ কো খিলায়া, আজ হাম আপকো খিলাউঙ্গা। সদানন্দ নাজ্জি বহুত আচ্ছা বলিয়া হাসিয়া নিরস্ত হইলেন। খেলা হইতে বাহক বন্দোবস্ত হইয়া গেল, কিরায় প্রত্যেকে 5 আনা করিয়া। পরদিন ধারচুলায় লোকমণিজির আশ্রমে অতিথি হওয়া গেল। কি ভয়ানক ক্ষুধাই হইয়াছিল। যাইবার সময় কিন্তু অত ক্ষুধা ছিল না। এখন এমনই ক্ষুধার বেগ যে সময়ে সময়ে সামলানো মুশকিল হইতেছিল। অগ্রে লোকমণির বাসায় পৌঁছিয়া লাঠি জামা রাখিয়া আমি আরামে বসিয়া তার সঙ্গে কথাবার্তা কহিতেছিলাম। ক্ষুধার্ত অনুভব করিয়া তিনি 1 ছড়া কলা আনিয়া সম্মুখে রাখিয়া উপযোগ করিতে অনুরোধ করিলেন। কখনো কলা ভালোবাসিতাম না, কিন্তু এখন উপাদেয় বোধে সদ্ব্যবহার করিলাম। এমন সময় সঙ্গী মহাশয় রাস্তা হইতেই, हमारा लोकमणि जी, पहला खाने को दीजिए, तब पीछे बात বলিতে বলিতে ভিতরে পদার্পণ করিলেন। তাহারা তো জানিতেন না যে আমরা আসিব, সুতরাং অনাহুত এই অতিথিদ্বয়ের জন্য তাহার গৃহলক্ষ্মী আপনাদের 2 জনের জন্য যে অন্ন রাঁধিয়াছিলেন তাহা আমাদের ধরিয়া দিলেন। অবশ্য তখনকার মতো সদ্ব্যবহার করিলাম এবং সমাচার দিলাম যে আর একজন আসিতেছেন। পরে নাজ্জি আসিলেন, স্নেহময়ী সকলকে পরিতোষ করিয়া খাওয়াইলেন।
শেষে নিজেরা কি করিলেন তাহা জানি না। এক রাত্রের কথা মনে পড়িতেছে। যাইবার সময় এখানকার মোটা রুটি বিষম কষ্টকর ভাবিয়া সঙ্গী মহাশয়কে বলিয়াছিলাম, এরূপ রোটা ও উর্দকি ডাল খাওয়া শরীরের পক্ষে বড় পুণ্যের ফল নহে। যত শীঘ্র ইহার হাত এড়ানো যায় ততই ভালো। কিন্তু এখন সেই রোটা পাতে আসিবার পর মুহূর্তে অদৃশ্য হইতেছে। এত ঘন ঘন নিঃশেষিত হওয়ায় জননী ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছেন। সঙ্গী মহাশয় বলিলেন, একটু আস্তে আস্তে খাও হে। তখন সংযত হইলাম। তিনি একদিন থাকিয়া যাইতে ভদ্রভাবে যতটা সম্ভব অনুরোধ করিলেন, তাহাতে সঙ্গী মহাশয় কিছুতেই রাজি হইলেন না। আমরা গৃহী, অনেকদিন স্ত্রী পুত্রাদি ছাড়িয়া আছি, তাহার উপর শরীর ভালো নয়। এখন একদিন বিলম্ব 1 মাসের মতো বোধ হইতেছে। দেশে গিয়া না পৌঁছাইতে পারিলে প্রাণ স্থির হইবে না ইত্যাদি বলিয়া তৎপর দিন যাওয়ায় স্থির করিলেন, এবং যাহাতে 2টি বাহক কল্লপ রাতে প্রস্তুত থাকে তাহার জন্য অনুরোধ করিলেন। লোকমুনি সম্মত হইয়া বলিলেন যে মায়াবতী হইতে একখানি পত্র আসিয়াছে, তাহাদের স্বনির্বন্ধ অনুরোধ যে ফিরিবার পথে আপনারা যেন নিশ্চিত মায়াবতী হইয়া যান। তিনি শারদ সম্মানের নিমন্ত্রণ পাইয়া প্রফুল্ল চিত্তে বলিলেন, বহুত আচ্ছা, आप एक खत लिख देना, वैसा ही होएगा, हम लोग मायावती होके जाएगा। নার্জির সহিত এখানে আমাদের বিচ্ছেদ ঘটিল। সঙ্গী মহাশয়ের তাহার সঙ্গ কিছুতেই আর ভালো লাগিতেছিল না। তিনি বলিলেন, ওকে আর কেন, বলে দাও আর যেন আমাদের সঙ্গে না আসে। ও যেমন একা ছিল সেই রকমই চলে যাক। এখন জ্বালাতন হইয়া নার্জিকে সকল কথাই খুলিয়া বলিলাম। তিনি হাসিয়া বলিলেন, ইসমে কে হ্যাঁ, জয়সা খুশি। অতঃপর তিনি এখানে রহিলেন। নার্জি ছিলেন তৈলঙ্গী। তার রূপের আকর্ষণ কিছু ছিল না, কিন্তু গুণ ছিল অসাধারণ। ত্যাগী বলিতে যাহা বুঝায়, নার্জি তাহাই ছিলেন। দুনিয়ার কোনো বস্তুতেই তার আসক্তি ছিল না, কেবল ওই সুলফার নেশাটি তার ছিল, যে জন্য সঙ্গী মহাশয় তাকে 2টি চক্ষে দেখিতে পারিতেন না। এই সংযোগের পর আর তাহাকে দেখি নাই। তাহার মধুর স্বভাবটি আমার অন্তরে গভীর রেখাপাত করিয়াছিল। তাহাকে এই জীবনে ভুলিতে পারিব না। তাহাকে এখানে ছাড়িয়া পরদিন বালুয়াকোটে সেই মঙ্গল সিং প্রধানের আড্ডায় উঠিলাম। তাহার সেই সুন্দর যুবাপুত্রটি আমাদের যথাযোগ্য সৎকার করিল। খেলার পর হইতে আমরা প্রত্যেক স্থানেই কদলি পাইতেছি। এখানে আসিয়া বেশ বড় 2টি ছড়া পাইয়া সেই ক্ষণেই দুজনে একটির সদ্ব্যবহার করিলাম। পরদিনের জন্য অপরটি গোজায় রাখিয়া দিলাম। দ্বিপ্রহরে আহারাদি শেষে আশ্রমের সম্মুখে বারান্দায় বসিয়া আছি। সঙ্গী মহাশয় খাটিয়াতে চক্ষু মুদ্রিত করিয়া বিশ্রাম করিতে লাগিলেন। মনটা ভালো ছিল না। নার্জি বেচারাকে আমরা আশকোটে পাইয়াছিলাম। সেইখানে গেলে যা হয় একটা হইত। তাহার সঙ্গে আমার বড়ই প্রীতি জন্মিয়াছিল। তাহাকে ছাড়িয়া অন্তরে একটা শূন্য ভাব অনুভব করিতেছিলাম। এইসব কথা মনের মধ্যে তোলাপাড়া করিতেছি ও সামনে নেপাল অধিকারে পর্বতমালা দেখিতেছি। এমন সময় দেখিলাম হঠাৎ ক্ষেত্রের দিক হইতে 2 জনে একটি লম্বা পাথরের মতো কিছু মাথায় করিয়া আনিতেছে। ছাতা হাতে মঙ্গল সিং প্রধান মহাশয়ও পশ্চাতে রহিয়াছেন দেখিলাম। তাহারা সেটি লইয়া আমাদের সম্মুখেই হাজির করিল। একটি প্রায় 2.5 ফুট পাথরের বিষ্ণু মূর্তি, খুব প্রাচীন নয়, তবে 200 বৎসরের কম বলিয়াও বোধ হইল না। প্রধান মহাশয় বলিলেন যে ক্ষেত্রের মধ্যে মাটি খুঁড়িতে খুঁড়িতে আজ সকালে উহা পাওয়া গিয়াছে। চমৎকার মূর্তিটি। প্রধান মহাশয় সেটি এখানে প্রতিষ্ঠা করিবেন, এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন। পরদিন 2 মাইল চড়াই ভাঙিয়া 10:30 নাগাদ আশকোটে সেই ডাকখানায় পৌঁছিলাম এবং বাহকগণকে বিদায় দিলাম। আমাদের পৌঁছানো সংবাদ রাজবাড়িতে পৌঁছিবার বোধ হয় 10-15 মিনিটের মধ্যে একখানি প্রকাণ্ড থালায় 10-12টা আম, 1 ছোড়া সুপক্ক কদলি, 2-4টা নাশপাতি আরও কত কি আসিয়া উপস্থিত হইল। সঙ্গী মহাশয় তৎক্ষণাৎ রাজবংশের প্রতি আশীর্বচন প্রয়োগ করিয়াই সেই অমৃত ফলের সদ্ব্যবহারে প্রবৃত্ত হইলেন, এবং তাহাতে তাহার সেই ঐতিহাসিক ছুরিখানি অনেকটাই সাহায্য করিয়াছিল। কুমার বাহাদুরের অনুরোধে একদিন অর্থাৎ পরদিন
ওখানে বিশ্রাম করিয়া যাওয়া হইবে স্থির হইল। তাহারা আদর আপ্যায়ন এবং আনন্দ প্রকাশ যথেষ্টই করিলেন। তাহাদের যথেষ্টই আন্তরিকতা ছিল এই অভ্যর্থনায়। রাত্রে কুমার বিক্রম জিজ্ঞাসা করিলেন, আপনাদের গান বাজনার শখ আছে কি? সঙ্গী মহাশয় শ্লেষ মিশ্রিত একটু উপেক্ষার সহিত আমার দিকে দেখাইয়া বলিলেন, এই বাবুকো শখ হ্যাঁ। কথাটা মিথ্যা নয়। তখন কুমার বিক্রম এক সুন্দর হারমোনিয়াম আনাইয়া সম্মুখে হাজির করিলেন। শুধু তাহাই নহে, রাজওয়ারার এক গায়িকা বাইজিকে আনাইয়া আমাদের গান শোনার বন্দোবস্তও করিলেন। বলিলাম, শুধু বাংলা ভজন গানই জানি, হিন্দি ক্লাসিক আমি তো জানি না। আপনারা তো বাংলা কিছুই বুঝিতে পারিবেন না। কুমার ভূপেন্দ্র বলিলেন, ওই সাই আপনা গাইয়ে। কবির একটি গান অনেক দিন হইতেই ভিতরে ভিতরে গুমরাইতেছিল, যাহার সার্থকতা এবং বিশিষ্ট এই ভ্রমণের মধ্যে সর্বত্রই বোধহয় সর্বক্ষণ অনুভব করিতেছিলাম। সেই গানটি প্রথমে হইল, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, পুরানো আবাস ছাড়ি চলি যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই, ইত্যাদি ইত্যাদি। গানটি শেষ হইলে সঙ্গী মহাশয় আগ্রহে কুমারদের তাহার অর্থ হিন্দিতে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিলে তাহারা বড়ই খুশি হইলেন। তারপর আরও দুই একখানি গান হইল। শেষে একখানি রামপ্রসাদের গান, হৃদি কমল মঞ্চে দোলে করাল বদনী, মন পবনে দোলাইছে দিবস রজনী, ইত্যাদি। গানখানি বাইজির বড়ই ভালো লাগিল, হিন্দিতে লিখিয়া লইলেন। তারপর বাইজি প্রথমে কেদারা রাগিনীতে একটি মধুর গান ধরিলেন, গঙ্গা জটাধারী শিব রমত রাস শঙ্কর হর, তিন নেত্র সুধবুধ ভস্য ত্রিপুণ্ড ললাট, নীলকণ্ঠ ভালচন্দা ভিক্ষী আসোয়ারি, ইত্যাদি ইত্যাদি। তারপর দ্বিতীয়টি, বংশী ধুনা শো মাচায়ে বাজত শ্রীবৃন্দাবন, উমট ঘুমট রহ সঘন গরজত বাদর প্রমাণ, ইত্যাদি ইত্যাদি। বাইজির গলা তত ভালো নহে, তবে গাইবার কায়দা ছিল, কিন্তু তাহার সঙ্গে বাদক দলের চিৎকার যেন একটা বিষম অরুচির বস্তু করিয়া তুলিয়াছিল। পুরানো চালের বাইজি গানের এইটি দোষ। যাহা হোক, সে রাত্র সবার বেশ আনন্দেই কাটিল। পরদিন প্রাতে যখন কুমার বিক্রম এবং ভূপেন্দ্র আসিলেন, তখন ঠিক হইল যে আমরা টনকপুরের পথ দিয়া যাইব। পথের খবর যথাসম্ভব লওয়া হইল। পিথোরাগড় হইয়া যাইতে হইবে। খড়গ সিং পাল, যিনি পিথোরাগড়ের ডেপুটি কালেক্টর, তিনি এখন এখানেই ছিলেন। সন্ধ্যার পর সঙ্গী মহাশয়ের সহিত দেখা করিতে আসিলেন এবং তাহার সহিত বাক্যালাপে পরম আপ্যায়িত হইয়া আরও দুই একদিন এখানে থাকিবার জন্য অনুরোধ করিলেন। কিন্তু থাকিবার অনুরোধ রক্ষা এ সময় বড় কঠিন। জগৎ সিং পাল পেশকার, যাহার কথা প্রথম আস্কট প্রসঙ্গে বলিয়াছি, তিনি ছিলেন ইহার কনিষ্ঠ সহোদর। তাহার শোচনীয় অকাল মৃত্যুর আলোচনা প্রসঙ্গে সকলেই শোক প্রকাশ করিলেন। আমরা পিথোরাগড় হইয়া টনকপুর যাইব শুনিয়া তিনি সেখানকার পেশকারের নামে একখানি পরিচয়পত্র দিলেন, যাহাতে আমাদের থাকিবার কষ্ট না হয়, আর সঙ্গী মহাশয়কে একখানি তিব্বতী আসন উপহার দিলেন। আমরা কোনো রকমে রাত্রি প্রভাত করিয়া পরদিন যাত্রার জন্য মালপত্র সব ঠিক করিয়া রাখিলাম। তাহারাই এখান হইতে বাহকের ব্যবস্থা করিয়া দিবেন। এই আস্কট হইতে প্রায় ধারচুলা পর্যন্ত জঙ্গলে পরিপূর্ণ আছে দেখা যায়। পূর্বে এই জঙ্গলে এক প্রকার মানুষ থাকিত। তাহারা বৃক্ষের উপর বাস করিত, বন্য ফলমূল এবং পশুপক্ষী শিকার করিয়া দগ্ধ করিয়া খাইত। গ্রামবাসী মানুষ দেখিলে পলায়ন করিত, বৃক্ষপত্র সংযোজন করিয়া অথবা কটিতে চির বা বলকল পরিধান করিয়া লজ্জা নিবারণ করিত। প্রাতে বড় কুমার সাহেব দেখাইলেন, দেখিয়ে ইয়ে জঙ্গলি আদমি। সম্মুখে দেখিলাম ছিন্ন কৌপিন, তাহার উপর সেই রূপ শত ছিন্ন মলিন জামা গায়ে তিন চারিজন লোক দাঁড়ে দাঁড়াইয়া আছে। রুক্ষ লম্বা চুল, অল্প দাড়ি গোঁফ, কৃষ্ণবর্ণ, দেখিতে খর্বাকৃতি। কুমার বলিলেন যে,
এখন উহারা কথা কহিতে এবং সামান্য হিন্দি বলিতে শিখিয়াছে। পূর্বে মানুষের কাছে আসিতে ভয় পাইত। ইহারা বলিত, আমরা জঙ্গলের রাজা। জাতি বিচার করিবার কোনো নিদর্শন ইহাদের আকৃতিতে নাই। রুগ্ন বা দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষের যেরূপ মূর্তি, ইহাদের দেখিতেও সেই রূপ। মানুষের যেরূপ মূর্তি, ইহাদের দেখিতেও সেই রূপ। রুক্ষ চুল, বিবর্ণ শ্মশ্রু বিরল বদন। যখন বনে থাকিত তখন যে কিরূপ চেহারা ছিল তাহা তো জানা নাই। তবে গ্রামবাসী হইয়া রুগ্ন শরীর আর এদেশবাসীগণের সংসর্গ গুণে তামাকু সেবন এবং অঙ্গে কোট চড়ানো আর টুপির অভাবে কখনো কখনো মাথায় ছিন্ন বস্ত্র জড়াইয়া রাখা আর দুই চারিটা ভাঙা ভাঙা হিন্দি কথা বলিতে শিক্ষা ছাড়া আর কোনো উন্নতি দেখিতে পাইলাম না। উহাদের মুখ দেখিলে কষ্ট হয়। আবার যখন অমার্জিত ক্লেদযুক্ত দন্তগুলি বাহির করিয়া হাসি মুখে কথা কয়, দেখিলে তখন আরও কষ্ট হয়। যেন অন্ন বস্ত্রের হাহাকার মূর্তিমান হইয়া আমার সম্মুখে বিদ্যমান। পূর্বেই বলিয়াছি, তিব্বত ভ্রমণের ফলে আর সদ্য অসুখ হইতে উঠায় আমার ক্ষুধার বেগটা অতীব প্রবল হইয়াছিল। যেখানেই উপস্থিত হই, ক্ষুধা যেন আর সামলাইতে পারি না। বিশেষত 3টি মাস শাকসবজি কিছু পেটে পড়ে নাই। ক্যালসিয়ামের অভাব অনুভব করিতাম। যেখানেই একটু তরকারি পাইতাম যেন অমৃতের মতোই লোভনীয় হইত। আশকোটে আলু পাইয়াছিলাম, তার এমনই আস্বাদ অমৃতকে ভুলাইয়া দেয়। অন্ন এবং যে কোনো প্রকার তরকারির ওপর লোভটা অসাধারণ হইয়াছিল। দিনমানে এক ব্রাহ্মণ অন্নপাক করিত। রাত্রে কুমারদের ঘর হইতে পুরি, তরকারি, আচার আসিত। আমাদের নিজের হাতে কিছু করিতে হয় নাই। ভুট্টার ফসল সে সময় তৈরি হইয়াছে। প্রাতে কচি ভুট্টার দানা ঘৃত এবং মশলা দিয়া প্রস্তুত আমাদের জলযোগের জন্য দিয়াছিল। এমন সুন্দর বস্তু জীবনে কখনো আস্বাদন করি নাই। অপূর্ব এই আহার্য বঙ্গদেশে চলন নাই। আশকোটের খাতির হজম করিয়া যখন 3য় দিন প্রভাতে ঘন কুয়াশার মধ্য দিয়া কানালি ছিনা যাত্রা করিলাম, তখন আশকোটের অতি অল্প লোকই শয্যা ত্যাগ করিয়াছে। আমাদের বাধা মোটঘাট এখানেই রাজানুগ্রহের ওপর পড়িয়া রহিল। রাজানুগ্রহ বলিতে সেই গাও সেরা বুঝিতে হইবে, যাহার জ্বালায় যাইবার সময় খেলা অবধি আমাদের অশান্তির সীমা ছিল না। এখন তাহা ব্যতীত আর অন্য উপায়ও ছিল না। আসিবার সময় যে পথ দিয়া ডন্ডিহাট হইতে আসিয়াছিলাম, এটা সে পথ নহে। আশকোট পার হইয়া পথটি ডাক বাংলার পাশ দিয়া বামে চলিয়া গিয়াছে। পথটি খুব প্রশস্ত নয়, তাহার উপর প্রথম খানিকটা একটু চড়াই উতরাই আছে।